গল্প নিষিদ্ধ চাহনা পর্ব 9। লেখিকা সারা চৌধুরী। পিহু রুমে এসে দরজা লাগিয়ে দেই ঠাস করে। গলা থেকে উড়োনা খুলে ছুঁড়ে মারে অদূরে। দরজায় ঠেস দিয়ে বসে পড়ে বড্ড ক্লান্ত সে এখন এই জীবন নিয়ে। আর কত আর কত মার খাবে ওই মানুষটার কাছে সে। সামনে পেলেই মারছে। আজ সকাল থেকে মেরাই চলেছে। পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কিছু ভালো লাগছে না তার। ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দেওয়ার চিন্তা। মন মতো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। লাল লাল চোখগুলো আরো লাল হচ্ছে। শরীরে শক্তি পাচ্ছে না সে। ওয়াশরুমের দরজা থেকে গায়ের জোরে তোয়ালেটা ছুঁড়ে দিলে বিছানার দিকে, তবে রাগ মিশ্রিত অবস্থা ছুড়ার কারণে নিচ দিয়ে না গিয়ে উপর দিয়ে গিয়েছে, সাথে সাথে ফ্যানের পাখায় বেঁধে যায়। পিহু সেদিকে তাকিয়ে এই দুঃখের মাঝেও একটু হাসে ফ্যানের দিকে তাকিয়ে। মনের মধ্যে কি চলছে নিজেও বুঝতে পারে না। শরীর মন দুটোই একটু শান্তি চাচ্ছে আজ। পিহু নিজের পড়ার টেবিলের পাশ থেকে চেয়ার নিয়ে সেটা বিছানার উপর দাঁড় করাই। তারপর সে চেয়ারে উঠে পড়ে। তারপর ফ্যানের সাথে ঝুলে থাকা তোয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠে, আল্লাহ মাফ করে দিও। পুলিশ সব ঘটনা শুনে থানায় চলে গেছে। নাবিল বিছানায় শুয়ে আছে। একটু পর জেরিন এলো দেখতে। তবে নাবিলকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জেরিন বেশ কিছুক্ষণ নাবিলের পাশে বসে রইল দৃষ্টি করুন। এদিকে সেই সকাল থেকে পিহুর ফোন অফ। কথা বলতে বলতে কেটে গেল আর ঢুকলই না। নাবিলের মা এখনো কেঁদে চলেছে একাধারে। একমাত্র ছেলেটার এমন শত্রু কোথা থেকে হলো যারা প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। নাবিলের ভুল কি? জেরিনও চুপচাপ ভেবে চলেছে তার ভাইয়ের তো কারোর সাথে খারাপ সম্পর্ক নেই, তাহলে কারা এই নতুন শত্রু? এমন মারা মেরেছে যে হাঁটার ক্ষমতা বন্ধ করে দেশে কয়েক মাসের জন্য। জেরিন বেরিয়ে আসে হসপিটাল থেকে বেশ কিছুক্ষণ থেকে। নাবিল ভাইয়ের কথা জানানো প্রয়োজন পিহুকে। মেয়েটা নিশ্চয় চিন্তায় আছে। না থাক বলবো না, এমনিতে নাবিলের এমন অবস্থা শুনলে আবার পিহুর চিন্তা বেড়ে যাবে কি সন্দেহ। তার চেয়ে না বলাই ভালো। ফাও ফাও এখন চিন্তা দিয়ে লাভ নেই। যখন নিজে থেকে বলবে তখন না হয় বলা যাবে। জেরিন রিকশা ডেকে নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়ে। রিকশা চলতে শুরু করে। জেরিন ও তার কাঁধে থাকা কলেজ ব্যাগটা কোলে রাখে। আজ আর পড়া হলো না বৃষ্টির কারণে। তার উপর সার বাড়ি নেই। নাবিল ভাইয়ের এই অবস্থা। পিহু কল ধরছে না। রিকশা কিছুদূর যেতেই বিশাল বড় একটা জ্যামে আটকে যায়। জেরিন সব সময় এই জ্যাম ভয় করে। ঢাকা শহরের যানজট মানে তা আর ছাড়াবার নয়। একবার বাঁধলে। জেরিন অধৈর্য হয়ে নিজের ব্যাগের উপরের চেনো খুলে নিজের স্মার্টফোনটা বের করে। আবার ঢুকিয়ে দেই টাইম দেখে। এখানে মোবাইল চালানো রিস্ক। জ্যামের আশেপাশে অনেক চোর ছাচড়া থাকে, মোবাইল দেখলেই ছিনতাই করে নেই। আর জেরিন মেয়ে মানুষ, ধরতে পারবে না। জেরিন মোবাইলটা ব্যাগে ভরে রাখতে কোথা থেকে একটা 6-7 বছর বয়সী দুরন্ত বাচ্চা দৌড়ে এসে জেরিনের হাতে একটা চিঠি গুজে দিয়ে আবার দৌড় লাগালো। জেরিন কিছু বলার আগেই বাচ্চাটি বলে ওঠে, ভাই দিয়েছে। জেরিন বুঝল নাকি ভাই কার ভাই দিয়েছে। চিঠিটা ফেলে দিতে চাইল, তবে কি মনে করে যেন ফেলল না। বাচ্চাটিকে দেখে মনে হলো পথ শিশু, গায়ে ময়লা জামা, হয়তো কেউ টাকার বিনিময়ে চিঠিটা তার কাছে পাঠিয়েছে, যেহেতু চিঠিটা সুন্দর করে খামে ভরা। খামের উপরে ছোট্ট করে লেখা, প্রেরক জেরির টম। লেখাটুকু পড়ে কৌতূহল হলো জেরিনের মনে, সাথে হাসিও লাগলো বেশ। জেরিন রাস্তার জ্যামের দিকে একবার তাকালো, তারপর আবার হাতে থাকা চিঠির উপরে। রাস্তায় এখনো বেশ যানজট। কখন ছাড়বে জানা নেই। জেরিনের যত দূর চোখ যাচ্ছে জ্যাম আর জ্যাম। জেরিন বিরক্ত, ভীষণ বিরক্ত। আগে জানলে জীবনেও আসতো না হসপিটালে দেখা করতে। আর এসে এই যানজটের ঝামেলা। জেরিন চিঠিটা খুলল, যেহেতু এখানে মোবাইল চালানো রিস্ক, তাই চিঠি পড়েও টাইম পাস করা যাবে। আকাশ এখনো মেঘলা। চিঠিটা খুলল, খাম থেকে বের করতেই করতেই সাদা রঙের একটা চিঠি বেরিয়ে এলো। জেরিন খামটা ব্যাগে ভরে চিঠিটা খুলে পড়তে শুরু করল। প্রিয় লিটল জেরি, প্রথমেই তোমাকেই বর্ষার স্নিগ্ধ সকালের এক গুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা। আমি জানি কদম ফুল তোমার অনেক পছন্দের। তোমাকে লিটল জেরি বলেছি বলে রাগ করিও না।
করলেও সমস্যা নেই। তোমার রাগী ছোট ছোট চোখ আমার কাছে বেশ ভালোই লাগে। যখন তুমি রেগে যাও তোমার নাকের পাটা ফুলে যায়, তুমি কি জানো? হয়তো জানো হয়তো না। তোমারে আমি পুরো 7 মাস লক্ষ্য করেছি, তোমার খুব আশেপাশে থেকে। জানি এই কথাটা শুনে অবাক হয়েছ। তবে হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি। তবে প্রথমে ভাবতাম তুমি অন্য কারোর পরে দেখি না। তখন থেকেই রোজ তোমাকে ফলো করা আমার শখ হয়ে দাঁড়িয়েছে। আমি চাইলেও এই শখ বাদ দিতে পারবো না। আচ্ছা, তুমি জানো আমি তোমাকে জেরি কেন বলি? কারণ আমি হলাম তোমার টম আর তুমি আমার জেরি। আমাদের খুনোশুটি হবে কোনো একদিন। তোমার নামের সাথে জেরি শব্দটা বেশ মানানসয়। জানো, যেমন সূর্য ছাড়া চাঁদের আলো নেই, নবিতার ডোরিমন এর মতো আর বেস্ট ফ্রেন্ড নেই, ঠিক তেমনই আমার তুমি ছাড়া গতি নেই। এই টম তার জেরিকে সব সময় লুকিয়ে দেখে যাবে। তবে একটা সিক্রেট জানো তো, তুমি আমাকে খুব ভালো করেই চিনো। তবে বাকিটুকু তোলা থাক প্রিয়তমা, অন্য কোনো একদিন বলে দিব। এটা আমার প্রথম লেখা চিঠি, মানিয়ে নিও। শুনো, চিঠি যদি অসম্পূর্ণ না রাখি তুমি আমাকে মনে রাখবা কিভাবে? ইতি, প্রণয় পুরুষ টম। চিঠিটা পড়ে জেরিনের ঠোঁটে হাসি খেলে গেল। খুব কাঁচা হাতে চিঠি লিখেছে দেখেই বোঝা যাচ্ছে। তবে চিঠিটা আর একটু বড় হলে কি হতো? জেরিনের যেন আরও একটু পড়তে ইচ্ছা করছে। আচ্ছা, এর পরে সে কি লিখত? এমন ভাবে অসম্পূর্ণ রাখলে মনের মধ্যে কেমন লাগে? জেরিনের মন এর মধ্যে খোঁজ করছে। চিঠিটা ভাঁজ করে খামের ভিতরে পুরে ব্যাগে ঢুকিয়ে দিল। জ্যাম ছাড়তে শুরু করেছে, রিকশা চলতে শুরু করল। তবে জেরিনের কৌতূহল কমল না। আচ্ছা, ছেলেটা কে? আমি তাকে কিভাবে চিনি? আচ্ছা, সে কি আমার বাড়িও চেনে? ধুর ছাই, কি ভাবছি সে আমাকে ফলো করে, তাহলে বাড়ি চেনাটা স্বাভাবিক। জেরিনের মাথায় ছেলেটাকে নিয়ে চিন্তা ঢুকে গেল। সারা রাস্তা জেরিন ছেলেটাকে সেটা ভাবতে ভাবতেই এসেছে। সাদিও সাদ থেকে নেমে আসে, তার এর মধ্যে হাঁচি দেওয়া শুরু হয়ে গেছে, নাক হয়তো লাল হয়ে গেছে। নিজের চোখ সাদি নিজেই বুঝতে পারছে যে লাল হয়েছে, যে কারণে চোখ জ্বালা করছে। সাদি সাদের গেট লাগিয়ে দিয়ে ভেজা অবস্থায় নামতে থাকে সিঁড়ি বেয়ে। মনে মনে আফসোস হচ্ছে মেয়েটাকে এমন মারার জন্য। মনে মনে সিদ্ধান্ত নেই যে একবার না হয় মাফ চাইবে। সাদি দূর থেকেই দেখতে পাই পিহুর ঘরের দরজা বন্ধ। সাদি বেশ বিরক্ত হয়। মেয়েটা নিশ্চয় এখন দরজা লাগিয়ে মরা কান্না জুড়েছে। করুক কান্না, এমনিতেই মন ঠিক হয়ে যাবে। সাদি বিড়বিড় করতে করতে পিহুর ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। পিহুর রুম পার হলেই সাদির রুম। দুজনের দরজার মাঝখানে খুব বেশি দূরত্ব নেই। সাদি পিহুর দরজার কাছে আসতেই ভিতর থেকে জোরে চেয়ার পড়ার শব্দ পেল। সাদি কয়েক মুহূর্তের জন্য থমকে গেল, বুঝার চেষ্টা করল কিছু। হুঁশ আসতেই সাদি দৌড়ে পিহুর দরজার সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো আর সাথে জোরে জোরে ডাকা শুরু করল। সাদি উন্মাদের মতো দরজায় লাথি দেওয়া শুরু করল। সাদির মনে পড়তে থাকলো পিহুর বলা কথাগুলো, বিশেষ করে পিহু সাদিকে বলেছিল, আমি আপনার চোখের সামনে থেকে সরে যাওয়ার পর যেন আপনাকে আফসোস করতে না হয়। সাদি তখন হেসে পিহুকে বলেছিল রাগের মাথায়, তুই যা তো, তোর জন্য আফসোস জীবনে মনেও পড়বে না আমার। সাদির এমন চিল্লানো শুনে নিচতলা থেকে আতিয়া বেগম ছুটে এসেছেন। কিছু বলার আগেই তিনি খেয়াল করল পিহুর দরজা বন্ধ। সাদি ভেজা শরীর নিয়ে দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে, সাথে আতিয়া বেগমের বুঝতে বাকি রইল না কিছু। ইলিয়াস চৌধুরী সিঁড়ি অবধি এসে থেমে রয়েছেন, আর আসতে লাড়ছেন না তিনি। সাদি আতিয়া বেগমকে দূরে সরিয়ে গায়ের জোর দিয়ে দরজায় লাথি মারতেই দরজার ছিটকানি ভেঙে গেল। আতিয়া বেগমের আগে সাদি ছুটে রুমে প্রবেশ করল। সাথে সাথে সাদির পা থমকে যায়। দুজনের চক্ষু স্থির হয়ে গেল। সাদি ভাঙা গলায় জোরে চিল্লিয়ে বলে উঠল, পিহু! মাটিতে পড়ে আছে পিহু। চেয়ারটা তার পায়ের উপর। পিহুর হাতে তোয়ালে জড়ানো। পিহু সেন্সলেস। সাদি দৌড়ে গিয়ে পিহুকে জড়িয়ে ধরে, বুকের সাথে চেপে ধরে, হাতের পালস চেক করে। না, সব ঠিক আছে। আতিয়া বেগমও খুব ভয় পেয়েছেন। তিনি এখনো বুঝে উঠতে পারছে না পিহুর এমন কি কষ্ট লাগলো যে পিহু সুইসাইডের মতো ভয়াবহ একটা কাজ বেছে নিতে গেল। সাদির খুব রাগ হলো, তাকে এমন টেনশনে ফালানোর জন্য মনে হচ্ছিল তুলে এখনই এক আচার দিতে।
যদি কোনো ভুল করে বসতো আজ। পিহু কি তার কথা ভেবেছে একবারও? সে কি নিজেকে ক্ষমা করতে পারত? আতিয়া বেগমের কথায় সাদির হুঁশ আসে। সাদি পিহুকে বিছানায় শুইয়ে দেই। সব কিছু ঠিক আছে। গায়ের তাপমাত্রা বেশি, হয়তো জ্বর আসছে। সাদির এক মুহূর্ত পিহুকে রেখে যেতে ইচ্ছা করছে না, তবে ভিজে অবস্থায় থাকলে সেও জ্বরে পড়বে। সাদি আতিয়া বেগমকে বসতে বকে ছুটে রুম থেকে বেরিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আবার পিহুর রুমে চলে এসেছে। আতিয়া বেগম বেশ অবাক হলেন সাদির এমন তাড়াহুড়োই। যে ছেলে পিহুকে সহ্য করতে পারে না তার আজ হলো কি? দৌড়ে গিয়ে 2 মিনিটের মধ্যে জামা কাপড় পাল্টে চলে আসলো। তবে এখন এসব ভাবার সময় নেই, মেয়েটার জ্ঞান ফেরানো জরুরি। আতিয়া বেগম সাদিকে কিছু বলতে যাবে তার আগেই সাদি পিহুকে ডাকতে শুরু করল। গ্লাস থেকে কয়েক ফোঁটা পানি নিয়ে পিহুর চোখে মুখে দিতেই পিট পিট করে চোখ খুলল, সাথে সাথে ব্যথায় সারা শরীর বিষিয়ে উঠল। চোখগুলো খুলে রাখতে পারছে না। জ্বালা করছে। পিহুকে চোখ খুলতে দেখে আতিয়া বেগম আবারও কিছু বলতে যাবেন তার আগে সাদি আতিয়া বেগম বলে উঠল, আম্মু ও সকাল থেকে কিছু খায়নি, জ্বর এসেছে, ওকে খেতে দাও। কিন্তু বাবা, ও এমন ভয়াবহ কাজ কি জন্য করতে যাচ্ছিল? ও সুস্থ হোক তখন শুনবো, এখন ওকে খাইয়ে ওষুধ দিতে হবে। আচ্ছা আমি নিয়ে আসছি, তুই এখানে বসো, কোথাও যাস না আমি না আসা অবধি। আচ্ছা যাও। আতিয়া বেগম চলে যেতেই সাদি পিহুর পিটপিট করে খোলা চোখের দিকে দৃষ্টি রাখল। তারপর পিহুর পুরো কাছে গিয়ে চোখের দিকে তাকিয়ে রইল। পিহুর একটুকুও শক্তি নেই কথা বলার। জ্বর চলে এসেছে গায়ে প্রচুর অল্পক্ষণেই। সাদিকে দেখে পিহুর চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সাদি সে পানির দিকে তাকায়। তারপর পিহুর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, তোর চোখে কত পানি, আমিও দেখে ছাড়বো সুইটহার্ট। সাদির কথায় জ্বর নিয়ে কেঁপে উঠে পিহু। সাথে সাথে চোখ বুজে নেই, খুব কান্না আসছে তার। তবে কান্না করলেও কষ্ট হচ্ছে, চোখ যন্ত্রণা করছে, মাথাটাও ধরেছে। সাদি পিহুর কানের কাছে আবারও ফিসফিস করে বলে, আজ যে কাজটা করতে যাচ্ছিলি এর শাস্তি তোকে পেতেই হবে। হিসাবের খাতা তোলা রইল, সময় মতো হালখাতা করব। সুইটহার্ট। পিহু শুনল তবে কোনো রেসপন্স করল না। সে চোখ মেলে আতিয়া বেগমের চোখে পানি দেখেছে। তাজলে কি সাদির মতো সেও ভুল বুঝেছে? বুঝবেই বা না কেন, সে তো সেভাবেই ছিল, তবে উদ্দেশ্য ভিন্ন ছিল। পিহু তখন ফ্যানে তোয়ালে বাঁধানোর ফ্যানে একটা ফড়িং বসে থাকতে দেখে। পিহুর কষ্টের মাঝেও হাসি ফুটে উঠে মুখে। কারণ সে ফড়িং এর পশ্চাদেশে সুতো বেঁধে নিজের ফুল গাছের সাথে কিছুক্ষণ বেঁধে রাখে। এই কাহিনী শুধুমাত্র পিহু ব্যতীত কেউ জানে না। পিহু মূলত ফড়িং ধরার জন্যই চেয়ার নিয়ে খাটের উপর রেখেছিল। তবে ফড়িং ধরার আগে সে আল্লাহর কাছে মাফ চেয়েছিল, তবে আল্লাহ হয়তো মাফ করেনি, তাই ফড়িংটা উড়ে যায় আর পিহু পা পিছলে নিচে পড়ে যদিও বিছানায় পড়েছিল, তবে তারপর চেয়ার নিয়ে আবার নিচে পড়েছে। তবে বাড়ির লোক অন্য কিছু ভাবছে। পিহু এখন চিন্তিত। মামুনি জিজ্ঞাসা করলে সে কি উত্তর দিবে? এমনিতেই খুব কষ্ট পেয়েছেন। যাই বলুক না কেন পিহুর পিঠে আজ 2-1 ঘা বসবেই। পিহুর মাজায় খুব লেগেছে। চোখ বন্ধ করে দম আটকে আছে সে। তবে মনে মনে আফসোসও লাগছে ফড়িংটাকে ধরতে না পারার জন্য। আর ওই ফড়িং এর জন্যই সাদি আর মামুনি ভাবছে সে মরে যেতে চেয়েছিল। হতো বাবাও জেনে গেছে। তিনিও হয়তো কষ্ট পেয়েছেন। কিন্তু বাড়ির লোক কি বুঝলো না তাদের পিহু স্ট্রং? এমন কাজ সে করবে না। ফাও ফাও নিজের জীবনটা নষ্ট করবে। পিহুর নিজস্ব ডায়েরিতে একটা নিজের পছন্দের লাইন আছে। যেটা পিহুর খুব পছন্দের, লেখাটা এমন, কেউ তোমাকে কষ্ট দিলে তুমি তাকে ভালোবাসা দাও, আর কেউ তোমাকে কাঠি দিলে তাকে আখওয়ালা ফাঁপা বাঁশ পড়ে দাও। পিহুর মন খারাপ থাকলেই লাইনটা পড়ে সাথে হাসি চলে আসে ঠোঁটে। এখনো তাই হলো। সাদি সেই কখন থেকে চোখ বুজে থাকা পিহুর দিকে তাকিয়ে আছে। হঠাৎ পিহুর ঠোঁটে হাসি দেখে সাদির ভ্রু কুঁচকে যায়। মেয়েটা কি ঘুমিয়ে পড়ল নাকি তাকে দেখতে বাজে দেখাচ্ছে? কি জানি হাসল কেন তাহলে? সাদি বুঝতে পারছে না। পিহু হুটহাট নিজের ডায়েরিতে উল্টাপাল্টা লাইন লিখে সেটা কাব্যিক রূপ দেওয়ার চেষ্টা করে। এতে সে সফলও হয়। নিজেকে নিজের কাছে প্রাউড ফিল হয়। চোখ বুজে এসব ভাবার মাঝেই আতিয়া বেগম খাবার নিয়ে আসে।
সাদি বলতে যাবে খাইয়ে দেওয়ার কথা, তার আগেই আতিয়া বেগম সাদির হাতে প্লেটটা দিয়ে বলে, আমি এসে খাওয়াচ্ছি, তোর আব্বু টেবিলে বসে আছে, আমি খাবার দিয়ে আসি। রাখো এখানে। আতিয়া বেগম চলে গেলেন। আতিয়া বেগমের যাওয়ার দিকে তাকিয়ে সাদি তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আতিয়া বেগম চোখের আড়াল হতেই সাদি খাবারের প্লেট হাতে নিয়ে পিহুর মাথার কাছে বসল। পিহুকে উঠতে বললেও উঠে না, চিট হয়ে শুয়ে আছে। পিহু মনে মনে প্রতিজ্ঞা করেছে আজ যাই হোক এই লোকের ডাকে সাড়া দিবে না। সাদি বেশ বুঝতে পারছে পিহু ইচ্ছা করেই তার ডাকে সাড়া দিচ্ছে না। সাদির রাগ হলো। কেউ যখন ইচ্ছা করে ইগনোর করে তখন রাগ তো উঠবেই। সাদি খাবারের প্লেট বেড সাইড টেবিলে রক্ষে পিহুকে আবার ডাকল উঠে বসার জন্য, তবে পিহু উঠল না। সাদি পিহুকে উঠানোর জন্য পিহুর বাহুতে হাত দিতেই পিহু নড়েচড়ে উঠে সরে যায়। সাদি এতে অপমান বোধ করে। একটা পিচ্ছি মেয়ে তাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, এটা সাদির ইগোতে লাগল। সাদি এক টানে পিহুকে বসিয়ে দেই। পিহু সরে যেতে চাই, আবার শুয়ে পড়তে চাই, তবে সাদি তার আগে পিহুকে নিজের কোলের মধ্যে বসিয়ে নিয়েছে। শক্তিশালী সাদির কাছে ছোট্ট পিহুর শক্তি নিতান্ত তুচ্ছ, তার উপর জ্বর। পিহুর পিঠ গিয়ে ঠেকে সাদির বুকে। সাদি পিহুকে এক হাত দিয়ে জড়িয়ে অন্য হাত দিয়ে খাবারের প্লেট পাশে এনে খাবার মেখে পিহুর মুখের সামনে ধরে, তবে পিহু মুখ ফিরিয়ে নেই। সাদি ধমক দিয়েও যখন কাজ হয় না তখন সাদি এক হাত দিয়ে পিহুর গাল চেপে ধরে, হা করিয়ে গালে খাবার পুরে দেই। পিহু না চাইতেও গিলে নেই, চুপচাপ। পিহু খাচ্ছে, সাদিও চুপচাপ খাওয়াচ্ছে। কিছুক্ষণ পর পিহু বলল আর খাবে না। সাদিও জোর করল না, ওষুধ দিল, পিহুও খেয়ে নিল। সাদি টিস্যু দিয়ে পিহুর মুখ মুছিয়ে দিতে গেলে পিহু উড়না দিয়ে মুছে শুয়ে পড়ে। সাদি পিহুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, তার রাগ বেশি, অল্পতেই রেগে যায়। তবে সে কি করবে? অন্য মানুষের সাথে যেমন তেমন পিহুর সাথে বেশি। সাদি প্লেট নিয়ে নিচে চলে গেল। ডাইনিং এ কেউ নেই। আতিয়া বেগম মনে হয় ঘরে। সাদি সেই সুযোগে নিজের খাওয়া কমপ্লিট করে নিল। পিহু ঘুমিয়েছে অনেকক্ষণ। আতিয়া বেগম এসেছিলেন খাওয়াতে, তবে সাদি খাইয়েছে শুনে যতটুকু না অবাক হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছেন তিনি। যাক, তার রাগী ছেলেটার মেয়েটার প্রতি একটু মায়া হয়েছে। সাদি পিহুর মাথার কাছে বসে বসে মোবাইল স্ক্রলিং করছে। পিহুর জ্বরের তাপমাত্রা বেড়েছে, ডাবল কম্বল নিয়েও কাঁপছে। কাপা কাপা অবস্থায় জ্বর নিয়ে পিহু কি যেন বিড়বিড় করছে, সাদির কানে আবছা আবছা গেল। সাদি কপাল গুটিয়ে পিহুর দিকে তাকিয়ে দেখল জ্বরের কারণে ভুল বকছে। সাদি আস্তে করে পিহুর মুখের কাছে কান নিয়ে যেতেই শুনতে পেল পিহুর জড়ানো কণ্ঠস্বর। আমি আপনাকে ঘৃণা করি ডাক্তার সাহেব, আপনি আমারে খালি মারেন। আমি মরে যাব, আপনি কেন মারেন? আপনাকে আমি মাফ করব না। বলেই পিহু ঘুমের মাঝে ঠোঁট উল্টাই। সাদি সেদিকে তাকিয়ে রই বেশ কিছুক্ষণ, তারপর নিজের পিহুর দিকে ঝুঁকে পিহুর মুখে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে কানের পাশে গুজে দিয়ে পিহুর দিকে তাকিয়ে বলে ওঠে, তোর ওই ছোট্ট হৃৎপিণ্ডে যদি নিজের নাম খোদাই করতে না পেরেছি তবে আমিও দা। সাদি চৌধুরী না, সুইট হার্ট। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।